ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। থাম্বনেইলেই তোমরা বুঝতে পেরেছো যে আজকের টপিক হচ্ছে মক টেস্ট 1। বিষয়টা কি? সোশ্যাল স্টাডিজ বা সমাজবিদ্যা বা সোশ্যাল স্টাডিজের ওপর আজকের মক টেস্টটা হবে। এবং আমরা জানি যে সোশ্যাল স্টাডিজে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি এই বিষয়গুলো সাজুজ্য থাকে, বা এই বিষয়গুলো হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল। সো আমরা এই যে কম্প্রিহেন্সিভ ক্লাসেস স্টার্ট করব ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি, তার জন্য সপ্তাহে 3 দিন আমরা 3টে মক টেস্ট করব। এবং এই মক টেস্টগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে করাবো। যেমন আজকে যেমন সোশ্যাল স্টাডিজের ওপর মক টেস্ট হচ্ছে, নেক্সট দিন বেঙ্গলির ওপর, তারপর ইংলিশের ওপর, তারপর চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ওপর, এরকম করে করে আমি করব। এবং প্রথম 3, 4 বা 5টা মক টেস্ট আমি সোশ্যাল স্টাডিজের ওপরেই করব। এবং আমি টোটাল কোশ্চেন্স রেখেছি, টোটাল 30 কোশ্চেন্স রয়েছে, এখানে টোটাল রয়েছে 30 কোশ্চেন্স। এবং আমি এক্সপেক্ট করব যে তোমরা খুব সুন্দরভাবে এই মক টেস্টগুলো অ্যাটেম্প্ট করবে এবং এক্সপেক্টেড স্কোর করবে, যাতে তোমরা চূড়ান্ত সফলতা লাভ করো। তো চলো আমরা আজকের মক টেস্ট সেশনে চলে যাই। স্টার্ট বাটনে ক্লিক করে আমি আজকের মক টেস্টটি স্টার্ট করব। প্রথম প্রশ্ন আজকে যেটা, গুপ্ত বংশের প্রথম সার্বভৌম রাজা ছিলেন। অপশন দেখো, অপশনগুলো দেখে নাও। সমুদ্রগুপ্ত রয়েছে, প্রথম চন্দ্রগুপ্ত রয়েছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত রয়েছে, বিক্রমাদিত্য রয়েছে। এখানে সঠিক উত্তর হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের যথার্থ প্রতিষ্ঠাতা। প্রথম সার্বভৌম রাজা তো প্রথম চন্দ্রগুপ্ত আমরা পড়লাম। এখানে বলা রয়েছে গুপ্ত সাম্রাজ্যের যথার্থ প্রতিষ্ঠাতা কাকে বলা হয়। অপশনগুলো দেখো, বুধগুপ্ত, বিক্রমাদিত্য, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। এখানে রাইট অ্যান্সার হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেও প্রথম প্রথম যথার্থ প্রতিষ্ঠাতা যাকে বলা হয় তিনি হলেন প্রথম চন্দ্রগুপ্ত। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত? অপশনগুলো একবার দেখো। বিক্রমাদিত্য, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি বিক্রমাদিত্য অভিধা গ্রহণ করেছিলেন। প্রথম চন্দ্রগুপ্ত, যিনি গুপ্ত সাম্রাজ্যের প্রথম সার্বভৌম শাসক বা প্রথম যথার্থ প্রতিষ্ঠাতা। সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই বিক্রমাদিত্য আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু আলাদা ব্যক্তি নন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকেই বলা হয় ভারতের নেপোলিয়ন। এবং আরেকটা কোশ্চেন থাকে, নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ। তিনি জানবেন যে শিখ শাসক রঞ্জিত সিং, তাকে বলা হয় নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ। কিন্তু যদি বলা হয় ভারতের নেপোলিয়ন, তাহলে সমুদ্রগুপ্ত। চলো আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কি রয়েছে, এলাহাবাদ, হয় আকার হবে, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? আমরা জানি যে এলাহাবাদ প্রশস্তির লেখক হচ্ছেন হরিসেন। কৌটিল্য, তিনি অর্থশাস্ত্রের রচয়িতা। কলহন, রাজতরঙ্গিনী, যেটা কাশ্মীরের ইতিহাস, তার রচয়িতা। বিষ্ণু সেনের লেখা বিখ্যাত সেরকম কোনো বই এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো চলো আমরা পরের কোশ্চেনে চলে যাব। এলাহাবাদ প্রশস্তি থেকে কার সামরিক প্রতিভার পরিচয় পাওয়া যায়? অপশনগুলো দেখো, কনিষ্ক রয়েছে, সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী রয়েছে, সমুদ্রগুপ্ত রয়েছে, বিক্রমাদিত্য রয়েছে। আমরা জানি যে হরিসেনের এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্তের সামরিক প্রতিভার পরিচয় পাই বা রাজ্য বিস্তারের পরিচয় পাই। নেক্সট প্রশ্ন, হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত আমরা জানি বাণভট্টের লেখা। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। বিক্রমাঙ্ক বা বিক্রম অভিধা গ্রহণ করেছিলেন বিক্রমাদিত্য, সমুদ্রগুপ্ত, উভয়েই কেউ না। এখানে রাইট অ্যান্সার মনে রাখবে সমুদ্রগুপ্ত। বিক্রমাঙ্ক বা বিক্রম অভিধা তিনি গ্রহণ করেছিলেন, বিক্রমাদিত্য নয় কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার? অর্থাৎ সোনালী চতুর্ভুজ, যেটা হাইওয়ে প্রকল্প, অর্থাৎ দিল্লি উম, কলকাতা, দিল্লি, মুম্বাই এবং চেন্নাই, এই 4টি প্রধান শহরকে কানেক্ট করার যে চতুর্ভুজ, সেটাই হচ্ছে ভারতের সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। এর মোট দৈর্ঘ্য কত? এর মোট দৈর্ঘ্য হচ্ছে 5846 কিলোমিটার। তো চলো আমরা পরের কোশ্চেনে যাব। বাগলিহার প্রজেক্ট ভারত ও পাকিস্তানের কোন নদীর উপর অবস্থিত? বিতস্তা, ঝিলাম, সিন্ধু, চেনাব। এখানে সঠিক উত্তর হবে চেনাব। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পৃথিবীর আভ্যন্তরীণ কোন ধরনের ধাতু সব থেকে বেশি পাওয়া যায়? পৃথিবীর অভ্যন্তরে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়? লোহা, নিকেল, সিলিকন, অ্যালুমিনিয়াম। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের সংকেত হচ্ছে Al এবং এর যোজ্যতা হচ্ছে
থ্রি। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্য খারাই ক্যামেল বা সুইমিং ক্যামেল ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? রাজস্থান, গুজরাট, হরিয়ানা, কেরালা। এখানে সঠিক উত্তর হবে গুজরাট। গুজরাটের কচ্ছের রণ অঞ্চলের কাছাকাছি অঞ্চলগুলিতে যেখানে বিস্তীর্ণ জলাভূমি রয়েছে সেই অঞ্চলগুলিতে মেইনলি এই প্রজাতির ক্যামেল বা উট পাওয়া যায়। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। ভারতের গঙ্গাসাগর মেলা কোন রাজ্যে দেখা যায়? এটা আমাদের পশ্চিমবঙ্গের সাথে অত্যন্ত রিলেটেড। গঙ্গাসাগর মেলা বা সাগর মেলা, গঙ্গাসাগর মেলা এটি অবশ্যই মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ বা বিহার নয়। এখানে সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। এর আগে জানি মহাকুম্ভ, প্রয়াগে মহাকুম্ভ অনুষ্ঠিত হলো কোথায়? উত্তরপ্রদেশে। তো চলো এখানে রাইট অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ভারতের প্রথম ফিসকাল কমিশন, ভারতের প্রথম ফিসকাল কমিশন, আমরা জানি ফিসকাল কমিশন অর্থনীতির সাথে সংযোজ্য এবং অর্থনীতি সেগমেন্টারি কোশ্চেন এটি। অপশনগুলো দেখো 1923, 21, 20, 16। এখানে রাইট অ্যান্সার হবে 1921। মনে রাখবে যে ভারতের প্রথম ফিসকাল কমিশন নিযুক্ত হয়েছিল ব্রিটিশ আমলে 1921 সালে। এই 1921 সাল কি জন্য বিখ্যাত? 1921 সালে অসহযোগ আন্দোলনের ঠিক প্রাক মুহূর্ত, এবং 1922 সালে চৌরাচৌরির ঘটনা ঘটে, যেখানে উত্তরপ্রদেশে একটি থানায় 22 জন পুলিশ কর্মীকে পুড়িয়ে হত্যা করা হয়। তারপর এই আন্দোলনটিকে কিন্তু নাল অ্যান্ড ভয়েড বা বাতিল ঘোষণা করা হয়। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 14 জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? ডিসেম্বর, জানুয়ারি এবং সালগুলো দেওয়া রয়েছে। এখানে আমরা জানি যে 1973 সালে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠিত হয়, তাই এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, সেটা জানুয়ারি মাস। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। সবচেয়ে বেশি সংখ্যক গ্রামীণ ব্যাংক রয়েছে কোন রাজ্যে? এটা অবশ্যই উত্তরপ্রদেশ হবে। অপশনে রয়েছে উত্তরপ্রদেশ, এখানে রাইট অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। মনে রাখবে যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক গ্রামীণ ব্যাংক রয়েছে। এই প্রসঙ্গে একটা কথা মনে রাখবে যে পশ্চিমবঙ্গে অতি সম্প্রতি উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এবং দক্ষিণবঙ্গ গ্রামীণ ব্যাংক, এই তিনটি ব্যাংক একত্রিত করে একটি অদ্বিতীয় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হলো, যার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক বা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। এটা মনে রাখবে কিন্তু, তিনটি গ্রামীণ ব্যাংকের মার্জার করে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক বা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক গঠিত হলো। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ভারতের প্রথম প্রেসিডেন্সি ব্যাংকটি কোথায়? প্রেসিডেন্সি ব্যাংকটি কোথায়? অবশ্যই এটা ভারতের প্রেসিডেন্সি ব্যাংক কলকাতায় হবে, কারণ কলকাতাতেই ব্রিটিশদের যে প্রথম মানে উল্লেখযোগ্য, সেটা সামরিকই বলো বা অর্থনৈতিক কর্মকাণ্ড, মেইনলি অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু কলকাতা জুড়েই স্টার্ট হয়েছিল এবং তার সুফল ওরা পেয়েছিল বাংলাতে। বাংলাতে বিশেষ করে পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের পর তারা বাংলার প্রকৃত শাসক হয়ে ওঠে এবং এবং দেশীয় যে শাসক বা নবাব যারা ছিল তারা হয়ে ওঠে নিয়মতান্ত্রিক শাসক, পুতুল সম্রাট বা পুতুল নবাব। মেইন চাবিকাঠি বা কলকাঠি কিন্তু ব্রিটিশদের, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতেই ছিল। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন কি রয়েছে? প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন? ভারতের যে প্রথম অর্থ কমিশন গঠন করা হয় আমরা জানি কেসি নিয়োগী, এবং কেসি নিয়োগী আমরা সবসময় কেসি নিয়োগী পড়ি, কিন্তু এখানে দেখো ক্ষিতীশ চন্দ্র নিয়োগী দিয়ে দিয়েছে। সো ক্ষিতীশ কে দিয়েই শুরু হয়, KSHITISH। সো এখানে রাইট অ্যান্সার অপশন এ। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কোন পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয়? জনগণের পরিকল্পনা মানে পিপলস প্ল্যান। আমরা জানি পঞ্চম পরিকল্পনাই হচ্ছে পিপলস প্ল্যান। এবং একটা কথা মনে রাখবে যে পরিকল্পনা কমিশনের এক্স অফিসিও বা পরিকল্পনা কমিশনের মেইনলি চেয়ারম্যান হচ্ছেন ভারতের ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নয় কিন্তু। এবং 2015 সালের জানুয়ারি মাসে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনকে কিন্তু বিলুপ্ত করা হয় এবং এই স্থানে স্থাপন করা হয় নীতি NITI, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া।
এটি একটি উপদেষ্টামূলক ন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্ক বলা যায়। এবং মনে রাখবে যে এর যে প্রেসিডেন্ট বা এর যে চেয়ারম্যান তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দার্জিলিং পার্বত্য অঞ্চলের অনুর্বর মৃত্তিকা কি নামে পরিচিত? পটসল। পটসল মাটি দার্জিলিং যেটা রয়েছে অনুর্বর। এবং রেগুর মাটি দেখা যায় দক্ষিণ ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, যেটা দার্জিলিং এ দেখা যায় না। আর ল্যাটেরাইট দেখা যায় বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে, সেটাও দার্জিলিং এ নেই, মানে উল্লেখযোগ্যভাবে নেই, নেই বললেই চলে। এবং দোআঁশ মাটি দেখা যায় সাধারণত সমভূমি অঞ্চলে, নদী বিধৌত সমভূমি বা ফ্ল্যাট প্লেইন যেগুলো বলা হয়। দার্জিলিং তো ফ্ল্যাট প্লেইন নয়, তাই এখানে রাইট অ্যান্সার হবে পটসল। নুড়ি কাকর মিশ্রিত যে মৃত্তিকা সেটাই হচ্ছে পটসল। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি রয়েছে? গঙ্গা সংলগ্ন নিচু অঞ্চলের জলাভূমি ও বিল কি নামে পরিচিত? বারিন্দ, দিয়ারা, খাদার, কোনটিই না। এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে দিয়ারা। মনে রাখবে যে গঙ্গা নদী সংলগ্ন নিচু অঞ্চলের যে জলাভূমি ও বিল বা গুলো রয়েছে সেগুলো কিন্তু দিয়ারা নামে পরিচিত। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। পশ্চিমবঙ্গের কোন জেলায় কাজু বাদাম উৎপন্ন হয়? হুগলি, নদিয়া, বাঁকুড়া, মেদিনীপুর। এই কাজু বাদাম, আখরোট এসব শুনলে কেমন যেন মনে হয় এগুলো হয়তো পার্বত্য অঞ্চলে হয়, কিন্তু তা কিন্তু নয়। এখানে মনে রাখবে যে পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু কাজু বাদাম উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন দেখো, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? আমরা জানি মেজিয়া হচ্ছে বাঁকুড়ায় অবস্থিত, সুতরাং মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটিও বাঁকুড়াতেই অবস্থিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। গণপরিষদ অর্থাৎ আমরা যে আমাদের যে সংবিধান বা আমাদের দেশের যে সর্বোচ্চ আইন, সংবিধানকে বলা হয় দ্য সুপ্রিম ল অফ এ কান্ট্রি, অফ এ নেশন। এই সংবিধান রচনা হয়েছিল গণপরিষদে। সেই গণপরিষদ কবে গঠিত হয়? গণপরিষদ গঠিত হয় 9ই ডিসেম্বর, 9ই ডিসেম্বর সাল 1946। এবং প্রথম দিন যে প্রোটেম চেয়ারম্যান হয়েছিল গণপরিষদের তিনি ছিলেন সচ্চিদানন্দ সিনহা, সেটা ছিল 9th ডিসেম্বর। এবং দুদিন পর অর্থাৎ 11 ডিসেম্বর পার্মানেন্ট চেয়ারম্যান নিযুক্ত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সো এখানে রাইট অ্যান্সার অপশন এ। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি রয়েছে? ভারতের সংবিধান কবে গৃহীত হয়? অপশনগুলো দেখো। 26 নভেম্বর, অবশ্যই না, প্রায় 3 বছরের মতো সময় লেগেছিল এই সংবিধান তৈরি করতে, তাহলে কি করে 26 নভেম্বর হয়? হচ্ছে না। 47 হচ্ছে না। এ আর ডি তো এমনিই বোঝা যাচ্ছে হচ্ছে না। আর 3 বছর প্রায় যেহেতু, এই ব্যাপারটা একটু মাথায় রাখবে, 3 বছর প্রায় যেহেতু, তাই আইদার 26 নভেম্বর বা 26 জানুয়ারি, কিন্তু এটা মনে রাখবে যে নভেম্বরেই কিন্তু সংবিধানটি গৃহীত হয়। এবং এই 26 নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসাবে কিন্তু পালন করা হয়। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল? গণপরিষদ অর্থাৎ আমি আগেই বলে দিয়েছি যে সেই গণপরিষদ যেটা কিনা আমাদের সংবিধান রচনা করে, তার মোট অধিবেশন হয়েছিল কতগুলি? টোটাল 11টি অধিবেশন হয়েছিল এবং এই অধিবেশনগুলো চলে প্রায় 2 বছর 11 মাস ধরে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন, সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন রাজেন্দ্র প্রসাদ, নেহেরু, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, আম্বেদকর। আমি আগেই মানে এর হিন্টস দিয়ে দিয়েছি যে প্রথম অধিবেশন যেখানে প্রথম দিন যেটা হয়েছিল 9th ডিসেম্বর, তার সভাপতিত্ব করেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এবং বর্তমানে পার্লামেন্টে কিন্তু এই ধরনের একটা ট্রেন্ড বা ট্রেডিশন রয়েছে, যেটাকে বলা হয় প্রোটেম স্পিকার। লোকসভায় যখন কোনো একটা ভোটের পর সদস্যরা যান তখন তাদের প্রথম স্পিকার নিযুক্ত হয় না। প্রথম যে সভা হয় সেখানে কোনো স্পিকার থাকে না। স্পিকারের পরিবর্তে সেখানে সর্বোচ্চ ও, মানে বয়োজ্যেষ্ঠ পার্লামেন্টারিয়ান যিনি, যার সুদীর্ঘ কাল পার্লামেন্টারিয়ান হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে বা এমপি হিসাবে অভিজ্ঞতা রয়েছে,
এবং বয়োজ্যেষ্ঠ যিনি, তাকে প্রোটেম স্পিকার করা হয় এবং তার নেতৃত্বেই ভোটাভুটি হয় এবং পার্মানেন্ট স্পিকার সিলেক্ট করা হয়। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। সংবিধানের সংবিধানের যে খসড়া কমিটি, তার চেয়ারম্যান কে ছিলেন? খসড়া কমিটিকে ইংলিশে বলা হয় ড্রাফটিং কমিটি। মনে রাখবে, এটা ড্রাফটিং কমিটি, কখনো খসড়া কমিটি না বলে ড্রাফটিং কমিটিও বলা হয়। এখানে সঠিক উত্তর আনসারগুলো, অপশনগুলো দেখো। এখানে রাইট আনসার কিন্তু বি আর আম্বেদকর। নেক্সট কোশ্চেন, সংবিধান খসড়া কমিটিতে কতজন সদস্য ছিলেন? এটা কিন্তু মারাত্মক প্রশ্ন, হঠাৎ করে চলে আসলে সাধারণত বেশিরভাগেরই একটা চান্স থাকে, টেন্ডেন্সি থাকে ভুল করার। এখানে রাইট আনসার হচ্ছে অপশন সি, অপশন বি, 7 জন। মনে রাখবে যে সংবিধানের যে ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল তাতে মোট সদস্য ছিল 7 জন। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। স্বরাজ্য পার্টি মেইনলি চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরুর উদ্যোগে গঠিত হয়েছিল। এই পার্টি কোন সালে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়? দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয় স্বরাজ্য পার্টি 1926 সালে। চলো আমরা নেক্সট কোশ্চেন বা আজকের মক টেস্ট সিরিজের যে লাস্ট কোশ্চেন, সেই কোশ্চেনে চলে যাব। জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তরগুলো দেখো, অপশনগুলো দেখো। রাজনারায়ণ বাসু, অশ্বিনী কুমার দত্ত, দ্বারকানাথ ঠাকুর এবং বিপিনচন্দ্র পাল। এখানে সঠিক উত্তর হবে রাজনারায়ণ বসু। মনে রাখবে যে জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেন রাজনারায়ণ বসু। তো চলো আজকের মক টেস্টটি আমি সাবমিট করব। সাবমিট করে তোমাদেরকে অ্যান্সারগুলো দেখিয়ে দেব। এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে যে তোমরা যদি ফ্রি অফ কস্ট মক টেস্ট দিতে চাও আপার প্রাইমারির জন্য, লাইভ মক টেস্ট, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা কমেন্ট করবে। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দিব, সেখানে জয়েন করবে। আমি সেখান থেকে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিব এবং আমি এক্সপেক্ট করব যে এই কোশ্চেন্সগুলোতে তোমরা ফুল মার্কস অ্যাচিভ করবে, অবটেইন করবে এবং সিলেকশনে বা মেরিট লিস্টে তোমাদের নামটি সুনিশ্চিত করতে পারবে। এবং তোমাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি এন্ড করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য কমপ্লিট সেশন।